রাজধানী সহ সারা দেশে স্বৈরাচারের দোসররা অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকালে সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জনগণের অর্থ সম্পদ লুটতরাজ করে যারা ফেলে পড়বে বড়। সিলেট শিল্পকলা একাডেমিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা দেশে এখনো ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। গত 2 দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় আপনারা নিউজগুলো দেখেন। এটা বোঝার জন্য কোনো খুব বুদ্ধিমানের হওয়ার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই আপনারা নিউজগুলো পড়লে, একটা পত্রিকা পড়লে আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। এদিকে বিকেলে রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে গণমাধ্যমের ওপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশও ব্যর্থ হবে। দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে, যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত। কিছু সংখ্যক হটকারী, কিছু সংখ্যক উস্কানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন। এই ভয়াবহ আত্মহননের কাছ থেকে সরে আসুন। গণতন্ত্রকামী সবাইকে বিভেদ ভুলে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার তাগিদ দেন বিএনপির মহাসচিব। পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে 10 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এক বার্তায় বিজিবি সদস্যদের মোতায়েনের কথা জানান বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। এতে বলা হয়, রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। প্রতিটি প্লাটুনে 30 জন সদস্য আছেন। এর আগে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষকে কেন্দ্র করে সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ি, ড্যামরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরীতেও 6 প্লাটুন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশের পর চট্টগ্রামে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। এ সময় পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষে এক আইনজীবী নিহত হন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত থেকে কারাগারে নেয়ার সময় চিন্ময় কৃষ্ণকে বহনকারী প্রিজন ভ্যান আটকে রাখেন তার ভক্তরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় হামলায় নিহত হন সহকারী পিপি সাইফুল ইসলাম। প্রতিবাদে আগামীকাল চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। এর আগে বেলা 11টায় চিন্ময় কৃষ্ণ দাসকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। 2 দফা শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তবে ধর্মীয় বিধি অনুযায়ী তার খাবারের ব্যবস্থা ও কারাগারে ডিভিশন সুবিধা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর বিজয়নগর এলাকায় আলোর মিছিল করেছে গণ অধিকার পরিষদ। এ সময় তারা বুধবারের মধ্যে ইসকন নিষিদ্ধের দাবি জানান। বক্তারা বলেন, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। শেখ হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। তারা হিন্দু ধর্মাবলম্বী ও মুসলিমদের মাঝে দাঙ্গা তৈরির ষড়যন্ত্র করছেন। সব ধর্মের মানুষকে এসব ফাঁদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান গণ অধিকার পরিষদের নেতারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীদের ছেড়ে দেয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ গণ অধিকার পরিষদের। এদিকে বর্তমান সরকারে থাকা আওয়ামী লীগের দোসরদের 15 ডিসেম্বরের মধ্যে অপসারণের দাবিও জানান তারা। আমাদেরকে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে ভারত বিশাল একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আওয়ামী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে
তারা জেলখানায় রাখতেন, তাহলে এই ষড়যন্ত্রের মুখোমুখি হতো না। অগ্রগতি ইসকনকে আগামী 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ভারতীয় আগ্রাসনকারীদের সাথে এবং আওয়ামী চক্রান্তকারীদের সাথে যে কোনো ধর্মের লোক রাস্তায় নামবেন, 10 বার চিন্তা করবেন আপনি কি করছেন। সব বাংলাদেশি নাগরিক দেশপ্রেমিক হন, আপনার দেশকে পাহারা দিন, সজাগ থাকুন, অন্যথায় আপনার স্থান অন্য জায়গায় আপনি খুঁজে নিন। চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশে চলমান অস্থিরতা সৃষ্টিতে দেশি বিদেশি শক্তির ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকালে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে সম্প্রতি নিষিদ্ধ হওয়া দলও জড়িত থাকতে পারে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলো উদ্ধার করা না গেলে জনগণের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। অস্ত্র উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি। এছাড়া মামলার নামে নিরপরাধ কাউকে যাতে হয়রানি করা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে, এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। সকালে রংপুরের পীরগাছায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না। কোনো সম্প্রদায়ের মানুষই যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে সেই ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। বলেন, সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনের দিকে। রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের একাধিক ঘটনা ও সড়ক অবরোধে তৃতীয় পক্ষের ইন্ধন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে কঠোর হচ্ছে সরকার। সংকট নিরসনে প্রশাসনের শতভাগ সহযোগিতা না পাওয়ার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শিক্ষার্থীদের সংঘর্ষে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল সরকারি কলেজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আহত অর্ধশতাধিক। এর আগে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা ট্রেনে হামলা করলে বেশ কয়েকজন সাধারণ মানুষও আহত হন। এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষার্থীরা নানা ধরনের সংঘর্ষে জড়ালেও শিক্ষা মন্ত্রণালয়ের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। দুর্বল প্রশাসনের সুযোগ নিয়ে এসব ঘটনা ঘটছে। দায়টা দিব যারা এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, এই দায়টা তাদেরকে নিতে হবে। তারা যতই বলুক যে আমরা চেষ্টা করেছি, আমি মনে করি যে পরিপূর্ণভাবে তারা চেষ্টা করেননি, কিংবা চেষ্টার ঘাটতি আছে, অথবা তারা ভুল চেষ্টা করেছেন ভুল জায়গায়। যে চাচ্ছে সেই সড়ক বন্ধ করে আন্দোলন করছে, এতে করে বিপন্ন হচ্ছে জনজীবন। সাধারণ মানুষ বলছে, এসব বিষয়ে সরকারকে কঠোর হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, প্রশাসনের ভেতরে অনেকেই সরকারকে সহায়তা করছেন না। এর ফলে এসব সংঘর্ষ ঠেকানো যাচ্ছে না। যে এখানে প্রশাসনের সর্ষের ভিতরে ভূত অবশ্যই আছে, কারণ বিভিন্ন প্রতিষ্ঠানের যারা শিক্ষক শিক্ষার্থী আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা যথাসময়ে কিন্তু প্রশাসনকে জানানোর পরও তারা যে কুইক রেসপন্স করা দরকার ছিল সেটি করেনি।
প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে এসব বিষয়ে কঠোর হবে সরকার। সংঘর্ষের ঘটনায় তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। ভায়োলেন্সগুলো হয়েছে, আমরা সেগুলো ইনভেস্টিগেট করছি, কারা কারা ইনভলভ ছিল। আপনি দেখেছেন যে কয়েকজনকে খুব ব্রুটালি বিটিং করা হচ্ছে এবং অনেকে দেখেছেন যে লুঙ্গি পরাও ছিল। তো আমরা দেখছি যে এরা আসলে স্টুডেন্ট কিনা এবং এই পিছনে কোনো ইন্ধন ছিল কিনা। প্রশাসনে গতি আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংসদে উচ্চকক্ষ এবং উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টি চেয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করারও প্রস্তাবনা ছিল দলটির। সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবটি জমা দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। সংবিধান সংস্কার নিয়ে দলের প্রস্তাব জমা দিতে বুধবার সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে দলের লিখিত প্রস্তাব জমা দেন সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দিয়েছে তার দল। পঞ্চদশ সংশোধনী বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ সহ অনেকগুলো বিধানের প্রস্তাব রাখা হয়েছে। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সংবিধান সংস্কার কমিশন তাদের রিকমেন্ডেশনসগুলো সরকারের কাছে প্রদান করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন। এদিকে সংবিধান সংস্কার কমিশন জানিয়েছে, এ পর্যন্ত তাদের ওয়েবসাইটে 47,000 মানুষ বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তাদের প্রস্তাবগুলো আমাদের দেয়া হয়েছে। এটা লিখিত প্রস্তাব, নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়িনি, ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয় আমার পক্ষে যতক্ষণ আমরা পড়ছি। এছাড়া 28টি সংগঠন, 23 জন সুশীল সমাজের প্রতিনিধি, 5 জন সংবিধান বিশেষজ্ঞ, 10 জন তরুণ চিন্তাবিদের সাথে মতবিনিময় করেছে কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন, সবার মতামত যাচাই বাছাই ও বিশ্লেষণ করছে কমিশন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন মিডিয়ায় রয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠানকেই নিতে হবে। প্রত্যাশা অনুযায়ী গণমাধ্যমের সহায়তা না পাওয়ার অভিযোগও করেন তিনি। গণমাধ্যমের ওপর কোনো বাধা নিষেধ থাকবে না এবং কোনো হামলা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে ডিআরইউ এর নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন উপদেষ্টা। চলতি সপ্তাহের শুরুর 2 দিন ব্যাপক সংঘর্ষ হয় রাজধানীর 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে। আহত হয় অনেকে, ভাঙচুরে কলেজ পরিণত হয় ধ্বংসস্তূপে। রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সাক্ষাতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গতকালকের মতো পরিস্থিতি বেশি দিন থাকবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন হবে। পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চায় সরকার, সে কারণেই সংস্কার কমিশন গঠন করা হয়েছে বলে জানান তিনি। ফরমাল সুপারিশ তারা করবেন, সেই অনুযায়ী পরিবর্তন হবে। এখন আপনাকে আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়। ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। এখনো অনেক গণমাধ্যমেই ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে, তাদের বিষয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠানকেই নিতে হবে। একই সাথে আগের ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে আহ্বান জানান তথ্য উপদেষ্টা। শুনেছি অনেকেই কাজ করতেছেন। বিগত 16 বছরের সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা আসলে কি ছিল, কেমন ছিল, কারা কারা আসলে জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এটা সুস্পষ্ট থাকা উচিত জনগণের কাছে আসলে। এবং যদি কেউ ভুল করে থাকে, যদি কেউ পরিস্থিতির শিকার হয়ে থাকে, সে ক্ষমা প্রার্থনা করবে, মানুষের কাছে সেই কথাটা বলতে হবে।
গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর সবার সাথে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান নাহিদ ইসলাম। কোনো গুজব না ছড়াতেও আহ্বান জানান তিনি। গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাপলা চত্বরে সমাবেশে গণহত্যার অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে অভিযোগ জানান সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা। এতে শেখ হাসিনা, বেনজির আহমেদ, তুরিন আফরোজ, মুন্তাসির মামুন, মোহাম্মদ জাফর ইকবাল সহ 50 জনকে আসামি করা হয়েছে। শিগগিরই শুরু হবে তদন্ত, জানিয়েছে প্রসিকিউশন। ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ 13 দফা দাবিতে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয় হেফাজতে ইসলামের লাখো কর্মী সমর্থক। তাদেরকে সরিয়ে দিতে গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যৌথ অভিযান চালায় পুলিশ, র্যাব ও বিজিবি। এতে বহু নেতাকর্মী হতাহতের অভিযোগ সংগঠনটির। 11 বছর পর মঙ্গলবার সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে হেফাজতে ইসলাম। আসামি করা হয়েছে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, অধ্যাপক মুন্তাসির মামুন, অধ্যাপক জাফর ইকবাল, সে সময়কার ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, তুরিন আফরোজ সহ 50 জনকে। এক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বক্তৃতায় বলেছিলেন 1,54,000 না কত গুলি চালানো হয়েছে। এবার আপনারাই চিন্তা করেন এত গুলি চালানোর পরে কত হতাহত হতে পারে। এবং আন্তর্জাতিক অনেক মিডিয়া ট্রাকে লাশ নিয়ে যাচ্ছে, সেটাও ওই সময় ভিডিও ফুটেজে আসছে, বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে। স্বাধীনতা পরবর্তী এই 53 বছরে 13 সালের 5ই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। শহীদ পরিবারের আপনজন, শহীদদের স্ত্রী, শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। হেফাজতের সমাবেশে র্যাব পুলিশের চালানো হত্যাযজ্ঞের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অনুসারে বিচার চলতে বাধা নেই বলছেন প্রসিকিউটররা। প্রসিকিউশন টিম আমরা সেটা নিয়ে গবেষণা করেছি, আইন পর্যালোচনা করে দেখেছি যে এই ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই একটি অপরাধ। সে মর্মে আমরা একটি লিখিত প্রতিবেদন তদন্ত সংস্থায় পাঠিয়ে দিই। হেফাজতের সমাবেশে হত্যার ঘটনার অভিযোগগুলো একটি মামলায় অন্তর্ভুক্ত করে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া চলবে, জানিয়েছে প্রসিকিউশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে বিরোধ সৃষ্টির পাঁয়তারা চলছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জাতীয় ঐক্যে ভাটা পড়লেও যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সংহতি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তারা। রাজধানীতে বিকালে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের কার্যক্রমে এই প্রত্যয় জানান সমন্বয়করা। 7 কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের রেশ না কাটতেই তুচ্ছ ঘটনা নিয়ে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়ান ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এরপর ভুল চিকিৎসায় ছাত্র মৃত্যুর অভিযোগে ভাঙচুর, হামলা, পাল্টা হামলা চলে রাজধানীর 3 কলেজে। শিক্ষা প্রতিষ্ঠান রূপ নেয় রণক্ষেত্রে, রক্তাক্ত হন ছাত্ররা। শৃঙ্খলা ফেরাতে সোমবার বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্র সংহতি সপ্তাহ পালনের মাধ্যমে নৈরাজ্য বন্ধের ঘোষণা দেন তারা। একটি মহল গণ অভ্যুত্থানের চেতনায় বিভক্তি তৈরির পায়তারা করছে বলে অভিযোগ করেন ছাত্র নেতারা। মঙ্গলবার বিকেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন সমন্বয়করা। দেশি বিদেশি শক্তি আমাদের ছাত্র সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে, এদেরকে বিভাজিত করার চেষ্টা করছে। সেই বিভাজন, তাদের সেই সকল ষড়যন্ত্র প্রতিহতের জন্যই মূলত হচ্ছে বাংলাদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে সকলে একসাথে এই ধরনের অপকৌশল প্রতিহত করে দিবে। ফ্যাসিবাদের দোসররা শিক্ষার্থীদের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তা নস্যাতের ঘোষণা ছাত্র নেতাদের। বৃহত্তর জায়গা থেকে পুরো বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, জন আকাঙ্ক্ষা, সেই জন আকাঙ্ক্ষা বিরোধী একটি চক্রান্ত এবং সেই চক্রান্তকে থামিয়ে দিতে, সেই চক্রান্তকে দূর করতে বাংলাদেশের ছাত্র জনতাকে আবারও যে জাতীয় ঐক্য ছিল সেই জাতীয় ঐক্যের মাঝে যে ভাটা পড়েছে তা আবার পুনর্গঠনের সময় এসেছে। ছাত্রদের মধ্যে ঐক্য ফেরাতে সপ্তাহ জুড়ে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আর এই ছিল আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।